স্বাগত জানাচ্ছি সিএসআর মুক্তবাক অনুষ্ঠানে। ঈদের আগে শেষ কর্মদিবস ছিল আজ, এবং সকাল থেকে সারা দিনে কি চিত্র রাজধানীতে বসে অন্তত মানুষ যারা বের হয়েছিলেন অথবা গুগল ম্যাপে চোখ রেখেছিলেন তারা নিশ্চয়ই জানেন পরিস্থিতি কি। এছাড়া সারা বাংলাদেশব্যাপী মানুষ যে যার মতো করে নিরে ফেরার চেষ্টা করছে। সরকার থেকে বারবার বলা হয়েছে যে যখন লকডাউন শিথিল করা হলো তারপরও স্বাস্থ্যবিধির উপর যেন সবাই জোর দেয়, এবং শারীরিক দূরত্বের কথা যেটা বলা হয়েছে সেই স্বাস্থ্যবিধি শারীরিক দূরত্ব যেন গরুর হাটগুলোতেও মেনে চলা হয়, এমনটি বলা থাকলেও পরিস্থিতি কি সেটা নিশ্চয়ই আপনারা দেখেছেন বা গণমাধ্যমের খবরেও আমরা প্রচার করছি। এরই মধ্যে দেশের সর্বোচ্চ চূড়ায় করোনায় মৃত্যু এবং সংক্রমণ। কেননা আজ যে রিপোর্টটি দেখেছেন আপনারা এবং আমাদের হাতে আছে, গত 24 ঘন্টার রিপোর্ট বলছে 231 জন, যা দেশের ইতিহাসে এখন পর্যন্ত একদিনের সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। এবং গত 10 দিনের হিসেব যা বলছে, কেবলমাত্র 10 দিনেই 2121 জন প্রাণ হারালেন। এখন পর্যন্ত সংক্রমণ রেকর্ড ছুঁয়ে যাচ্ছে এবং রেকর্ড ভাঙছে। একই সাথে করোনায় মৃত্যু ছাড়িয়ে গেছে 18,000। এরই মধ্যে মানুষ ঈদের আনন্দ খুঁজে নেওয়ার চেষ্টা করছে, সেটাও যেমন অনেক খারাপ খবরের ভিড়ে একটি ভালো খবর, কেননা ঈদ সামনে আপনারা জানেন। আমরা আজকে এই সব নিয়ে আলোচনায় থাকতে চাই। আমাদের সাথে দুজন বিজ্ঞ অতিথি যুক্ত হয়েছেন ডাক্তার আফম রুহুল হক এমপি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী, তিনি আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন। আমাদের সাথে যুক্ত হয়েছেন অধ্যাপক ডাক্তার মোজাহেরুল হক, সাবেক আঞ্চলিক উপদেষ্টা বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দুজনকে অনেক ধন্যবাদ, স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকে। আশা করি আমার কথা শুনতে পাচ্ছেন। এবং এই আয়োজনে আমাদের সাথে আমাদের সহকর্মী রয়েছেন চট্টগ্রাম থেকে বিশেষ রিপোর্টার জনাব ফখরুল ইসলামকেও স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আশা করি আপনারা সবাই আমার কথা শুনতে পাচ্ছেন। আমরা মূল আলোচনায় চলে যাব, তবে আপনাদের একটু দেখিয়ে আসি। আমাদের হাতে প্রতিবেদন রয়েছে, আজকের প্রতিবেদন টেলিভিশনে প্রচার হয়েছে, একটু আলোচনার আগে আপনাদের দেখিয়ে আসতে চাই। লকডাউন তুলে নেয়ার পর শর্ত ছিল সবাই স্বাস্থ্যবিধি মানবেন, কিন্তু হয়েছে তার পুরো উল্টো। মৃতের সংখ্যা 200-র নিচে নামছেই না। গেল 10 দিনে তাই প্রাণহানি দাঁড়িয়েছে 2121 জনে, অর্থাৎ দিনে গড়ে মৃত্যু 212। গেল 24 ঘন্টায় করোনায় মৃত্যু আগের সব সংখ্যা ছাড়িয়ে গেছে। মারা গেছেন 231 জন। সর্বোচ্চ মৃত্যু ঢাকা বিভাগে 75 জন। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 18,125, আর শনাক্ত হয়েছে 13,321 জন। মোট আক্রান্ত 11,17,310। এদিকে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন, ভ্যাকসিনের ফর্মুলা বাংলাদেশকে দেবে না চীন, কেবল বোতলজাত বাংলাদেশে হবে। বাল্ক তারা পাঠায় দিবে, আর দেওয়ার পরে এইখানে বটলিং অ্যান্ড ফিনিশিং তারা এই অন্যর সাথে এই অবস্থা করেছে। বিকজ তারা বলতেছে যে অন্য কোম্পানি যদি তাদের টেকনোলজি অ্যালাউ না করে তাহলে তারা ওই দে উইল নট ডু ইট। সব উৎস থেকে প্রয়োজনীয় ভ্যাকসিন আনার ক্ষেত্রে বাংলাদেশ তৎপর বলে জানান মন্ত্রী। রাশিয়ার সাথে আলাপ হয়েছে নিয়ে, স্পুটনিক 5 নিয়ে। আপনার প্রতিবেদন দেখছিলেন, মূল আলোচনায় চলে যাই। অধ্যাপক ডাক্তার মোজাহিরুল হক, আপনার কাছে শুরুতে যাব। আজ দেশের সর্বোচ্চ মৃতের সংখ্যা দেখলো বাংলাদেশ, 231 জন মারা গেছে। করোনার লকডাউন সামনেই আবার আসছে, ঈদের কয়েকটা দিনই শুধুমাত্র বিরতি, এই বিরতির পরে আমরা নতুন করে এবং সবচেয়ে কঠোর লকডাউন বলা হচ্ছে যে এই লকডাউন আসছে বলা হচ্ছে। এরপরে পরিস্থিতি কি হতে পারে বা চিত্র কি হবে বলে আপনি ধারণা করেন? ধন্যবাদ আপনাকে। আসলে লকডাউনের আগে কোনো বিশেষণ বসে না, সুতরাং কঠোর লকডাউন বলতে কোনো লকডাউন নেই। লকডাউন মানে লকডাউন। যেমন তালা মারার ব্যাপারে আপনি নিশ্চয়ই ঢিলে ঢালা তালা মারেন না, আবার বেশি শক্ত করেও মারেন না। তালা মারা মানে তালা মারেন। সুতরাং লকডাউন মানে সোজাসুজি একটাই, যে মানুষকে স্থিতাবস্থায় রাখা, শুধুমাত্র ঔষধ, হাসপাতাল এবং খাবার, এই বাইরে মানুষের আর কোনোভাবে বাইরে যাওয়ার সুযোগ থাকবে না। এটাই লকডাউন, সোজা কথা। এখন আমাদের যে লকডাউন সামনে যেটা হবে সেটাকে বলা হচ্ছে কঠোর লকডাউন। আমি যেহেতু একটু আগে বললাম, আমি এটার আগে কোনো বিশেষণ লাগানোর পক্ষপাতী নই, সুতরাং এটা আমরা একটা লকডাউনই বলি আমরা। তাহলে লকডাউনের মাধ্যমে আমরা কি অ্যাচিভ করতে চাই আর লকডাউনের সময় আমাদের কি করণীয়, এই জিনিসগুলি আমাদের কিন্তু পরিষ্কার হওয়া দরকার। তো এই জায়গায় আমি যদি পরিষ্কার হতে চাই আপনাদেরকে সাথে নিয়ে, সেইটা হলো যে আমি কি চাই, তার মানে সরকার কি করতে চায়, সেটা কতদিনের মধ্যে করতে চায় এবং কিভাবে সেটা করতে চায়।
আমাদের সোজা কথায় করোনাটাকে নিয়ন্ত্রণ করতে হবে বা নির্মূল করতে হবে, এইটা আমরা করতে চাই। এটা যদি লক্ষ্য হয়, তাহলে আমরা এটা কতদিনে এই লক্ষ্য অর্জন করতে চাই, এটা সরকারকে ঠিক করতে হবে। তারপরে এটা কিভাবে করতে চাই। তো এখন আমি যেই কথাটা বলছি যে এইটার জন্য একটা কৌশলগত পরিকল্পনা দরকার। একটা লক্ষ্য ঠিক করে, লক্ষ্যটা কি, আমরা বাংলাদেশকে করোনা মুক্ত করব, অথবা আমি যদি এইভাবে বলি যে বাংলাদেশে হার্ড ইমিউনিটি অ্যাচিভ করব। তাহলে আমাকে কি করতে হবে? হার্ড ইমিউনিটি অ্যাচিভ করতে হলে আমাকে যেই কাজটা করতে হবে, যে আমরা কেন হার্ড ইমিউনিটি অ্যাচিভ করতে চাই, কারণ আমরা মৃত্যু কমাতে চাই বা বন্ধ করতে চাই, সংক্রমণ কমাতে চাই বা বন্ধ করতে চাই। সুতরাং এই লক্ষ্য অর্জনের জন্য লকডাউন একটা পন্থা, সেই পন্থার সাথে কি কি করতেছি, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। যে আমি লকডাউন দিয়ে কি অ্যাচিভ করতে চাচ্ছি। শুধু লকডাউন দিয়ে কিন্তু আমরা কিছু অ্যাচিভ করতে পারবো না। লকডাউনের সাথে কি থাকতে হবে, যখন লকডাউন দেব আমি, তখন আমাকে ফার্স্ট যে কাজটা করতে হবে সেটা হলো কন্ট্যাক্ট ট্রেসিং। তার মানে যাদের এখন সংক্রমণ হয়েছে, তাদের সাথে কারা সংস্পর্শে এসেছে, তাদেরকে আইডেন্টিফাই করে কোয়ারেন্টাইনে আনা, এবং কোয়ারেন্টাইনে এনে এখন আমাদের যেহেতু র্যাপিড অ্যান্টিজেন টেস্ট আছে, এইটার মাধ্যমে তাদেরকে আইসোলেশনে আনা, এবং প্রয়োজন হলে আমাদের আরটিপিসিআর টেস্টে যাওয়া দরকার, এবং আমাদের চিকিৎসা শুরু করা দরকার আইসোলেশনে নিয়ে। এরপরে যেই কাজটা দরকার সেটা হলো আমাদের সবসময় মনে রাখতে হবে যে সংক্রমণটা প্রথম দিকেই যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, যেটা আমি বললাম র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে, তাহলে আমরা চিকিৎসা শুরু করতে পারলে তাড়াতাড়ি আমরা কিন্তু মৃত্যুটা কমাতে পারবো। সুতরাং মৃত্যু কমানোর জন্য, সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য আমি যে তিনটি কথা বললাম, লকডাউনের মাধ্যমে মানুষকে স্থিতাবস্থায় আনবো, তারপরে আমি কন্ট্যাক্ট ট্রেসিং করব, কন্ট্যাক্ট ট্রেসিং করে আমি আইসোলেশনে নিব যারা সংক্রমিত, বাকিদের যারা তার সংস্পর্শে এসে তাদেরকে কোয়ারেন্টাইনে নিব, এবং আইসোলেশনে যাদেরকে নিয়েছিলাম অথবা র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে যাদেরকে শনাক্ত করতে পারবো, তাদেরকে আর্লি ট্রিটমেন্টের আওতায় আনবো। এইটা হলো আমার একটা পন্থা লকডাউনের সময়, যেটা দিয়ে আমি করোনা সংক্রমণকে নিয়ন্ত্রণে আনার একটা স্টেপ নিলাম। বাকি যে কাজটা আমাদের করতে হবে সেটা হলো টিকার মাধ্যমে। তার মানে এই কাজটার পাশাপাশি আরেকটা কাজ করতে হবে, সেটা হলো টিকা। এবং টিকাটা কি, আমার 12.5 কোটি লোককে টিকা দিতে হবে। এই জন্য 25 থেকে 30 কোটিও যদি আমি ধরি, তাহলে এই টিকাটা আমাকে জোগাড় করতে হবে। তাহলে লক্ষ্যটা কি, আমাকে লক্ষ্যটা হবে 30 কোটি ডোজ টিকা আমাকে জোগাড় করতে হবে, এবং সেইটা আমি কতদিনে পারবো, কিভাবে পারবো, সেটাও সরকারকে কৌশলগত সিদ্ধান্ত নিতে হবে। সেটা যদি ডিপ্লোমেসি হয় ডিপ্লোমেসি, সেটা যদি কেনার বিষয় থাকে কেনা, সেইটা যদি নিজস্ব তৈরি করার বিষয় থাকে সেটা তৈরি করা। তাহলে এই দুটো জিনিস পাশাপাশি আমাকে করতে হবে, এবং এই জায়গায় আমাদেরকে মনে রাখতে হবে যে এই দায়িত্বটা কার, কাকে আমাদের দায়বদ্ধ করব এই যে কাজগুলি আমি বললাম। তাইলে কাউকে দায়িত্ব নিতে হবে, তাকে আমাকে দায়বদ্ধ করতে হবে যাতে কাজটা সুন্দরভাবে হয়। আর যে জিনিসটা মনে রাখতে হবে, যাকে আমি দায়িত্ব দিব তার দক্ষতা আছে কিনা এবং তার সক্ষমতা আছে কিনা। কারণ একজনকে দায়িত্ব দিয়ে দায়বদ্ধ করার আগে তার দক্ষতা এবং তার সক্ষমতা দুটো জিনিসকেই কিন্তু আমাকে নিশ্চিত করতে হবে। জি ডক্টর হক, আপনার কাছে আসবো, আবার আলোচনায় ফিরছি। একটু চট্টগ্রাম ঘুরে আসি। চট্টগ্রামের কি পরিস্থিতি জানি। আজকে সারাদিনে ঢাকার যে পরিস্থিতি, কোরবানির হাট এবং যারা যাত্রা করছেন বাড়ির পথে, সেখানে যে যানজটে তৈরি হয়েছে সেটা দেখে অন্তত বোঝার উপক্রম নেই যে দেশে করোনার পরিস্থিতি এইভাবে রেকর্ড মৃত্যু ছাড়াচ্ছে এবং সংক্রমণ হারছে, এবং মানুষ সেটাতে এই যে সরকারের দেওয়া নির্দেশনা কর্ণপাত করছে বলে মনে হচ্ছে না। চট্টগ্রামের পরিস্থিতি একটু বলবেন। মানুষ সেখানে কি ঈদের আনন্দে করোনার যে সংক্রমণ বা সাবধানতার যে কথাগুলো বলছে সরকার বারবার, সেটা কি ভুলতে বসেছে? রাশেদ, আপনাকে ধন্যবাদ। আমরা যদি প্রথমে করোনার পরিস্থিতির কথা একটু বলি, তাহলে বলতে হবে আসলে করোনার পরিস্থিতি একেবারেই খারাপ পর্যায়ে কিংবা একেবারে খারাপের দিকে যাচ্ছে। আসলে মানুষের যথেচ্ছ ঘোরাফেরা কিংবা চলাফেরা কিন্তু কোনোভাবেই ইঙ্গিত দেয় না যে দেশে এই ধরনের ভয়াবহ একটা পরিস্থিতি বিরাজ করছে। ব্যাপারটা এমন যে কিছুটা গা শোয়াও হয়ে গেছে, যেমন এটা ঠিক, আবার এটাও ঠিক যে মানুষ যে নিজে আক্রান্ত না হওয়া পর্যন্ত কোনোভাবেই পরিস্থিতি যে প্রত্যেকের জন্য অনুকূলে না বা প্রতিকূলে কিংবা সবার জন্য ঝুঁকিপূর্ণ, সেটি কোনোভাবেই বুঝতে চায় না কিংবা বুঝতে চায় না। কাজেই অবস্থা খুবই বেগতিক। যেখানে চট্টগ্রামে একদিনে সর্বোচ্চ 1000 ছাড়িয়েছে নতুন প্রতিদিনই শনাক্তের সংখ্যা,
আবার 10 থেকে 11 জনের প্রতিদিন মৃত্যু হচ্ছে, এমনও চিত্র আমরা দেখছি। কাজেই পরিস্থিতি খুবই খারাপ। এটা এই যে বাস্তবতা, এই বাস্তবতার মধ্যেই কিন্তু সামনে এলো ঈদ, ঈদুল আজহা, যেহেতু এটি মুসলমানদের অন্যতম বড় ঈদ কিংবা ধর্মীয় উৎসব। কাজেই ঈদও করতে হবে, এটা যেমন ঠিক, যেহেতু এই ঈদে পশু ক্রয়ের ব্যাপার আছে, পশু কোরবানির বিষয় আছে, সেখানেও কিন্তু এক ধরনের আমরা দেখছি যে স্বাস্থ্যবিধি যেটা বলা হচ্ছে, কিংবা শারীরিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরা কিংবা হাত ধোয়া বারবার, সেই জায়গাগুলো একেবারেই উপেক্ষিত। যদি আমি একটু এভাবে বলি যে মানুষ এই যে চট্টগ্রাম মহানগরে বা সিএমপি এলাকায় যে ৬টি অনুমোদিত গরুর বাজার বা পশুর বাজার রয়েছে, সেই বাজারগুলোতে মানুষজন যাচ্ছে দেদারছে। সেখানে বিপুল সংখ্যক পশু এসেছে, মানুষজন যাচ্ছে সেগুলো কেনাকাটার জন্য। সেখানে কিন্তু একেবারেই বলা যায় যে মানুষ কোনোভাবেই স্বাস্থ্যবিধি মানছেন না কিংবা মেনে চলতে পারছেন না। তবে এখানে রাশেদ একটা কথা বলে রাখা দরকার যে এইবার আমরা যেটা গতবার থেকে দেখেছি, এবার একটু এটা ব্যাপ্তি হয়েছে, যে বিষয়টা এরকম যে পশুর বাজারের কিন্তু অনুমোদিত যে বাজারগুলো রয়েছে, সে বাজারের বাইরেও কিন্তু পশুর বাজারের একটা সম্প্রসারণ ঘটেছে। ব্যাপারটা এরকম যে যেমন অনুমোদিত পশুর বাজার, সে বাজারগুলোর পাশাপাশি কিন্তু অননুমোদিত অনেকগুলো বাজার বা হাট কিন্তু পাড়া মহল্লা বা এলাকা ভিত্তিক, যেটিকে ক্লাস্টার ভিত্তিক বলা যায়, যে বসেছে। এর এর বাইরে অনলাইনে কেনাকাটা হচ্ছে। এর বাইরে আবার খামারগুলো যে রয়েছে, সে খামারগুলোতে গিয়েও কিন্তু মানুষজন কিনছে। কোথাও কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে না। তবে এটা একটা ভালো খবর যে যেহেতু মানুষজন অনেক বেশি ছড়িয়ে পড়েছে, নির্দিষ্ট ৬টি ৮টি বা ১০টি বাজারের উপর মানুষজন নির্ভর করতে হচ্ছে না। তারা অনেকগুলো বাজারে বা অনেকগুলো সোর্স আছে কেনাকাটা করার জন্য, গরু কেনার জন্য, পশু কেনার জন্য। কাজেই মানুষ যেহেতু ছড়িয়ে পড়ছে, ফলে হয়তো এই এই জটলা, যেটা বাজারে খুব বেশি মানুষের একটা উপস্থিতি থাকে, সেটি কিন্তু কমেছে। তবে যেহেতু স্বাভাবিকভাবে বলা যায় যে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, কাজেই সংক্রমণের কিন্তু একটা বড় ধরনের ঝুঁকি থেকেই যায়। ফখরুল, আসবো, অনেক ধন্যবাদ। ডাক্তার আফমর রুহুল হক এমপি, শুনতে পাচ্ছেন আশা করি। এই লকডাউন শিথিল করার আরও 14 দিন আগে পুরো দেশে কঠোর লকডাউন ছিল এবং সেটা পালন করা হয়েছে। সেটার কি একটা সুফল প্রত্যাশিত ছিল না? তারপরও এই যে রিসেন্টলি যে কটা রিপোর্ট আসছে বা দেখা যাচ্ছে, সেই রিপোর্টে তো কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। এটাকে কিভাবে ব্যাখ্যা করেন আপনি? না, আপনি সমস্ত বিষয়টা নিয়ে একটু অ্যানালিসিস করলে আমার নিজস্ব যে ধারণা, সেটি হচ্ছে যে দেখুন, যে পরিস্থিতিতে আমরা আছি বা পাস করছি, এবং যে লকডাউন বা যে আমাদের ব্যবস্থাপনাগুলো করা হয়েছিল বা নিয়ম নীতি প্রচারণা করা হয়েছিল এবং যেগুলো মানার কথা বলা হয়েছিল, সেগুলো কিছুটা মানা হয়েছে, সম্পূর্ণটা মানা হয়নি। এই তো পরিস্থিতি, সবটা যে একেবারে মানা হয়নি তা নয়, কিছুটা করা হয়েছে। আমরা কি সন্তুষ্ট? আমি চিকিৎসক হিসেবে কি সন্তুষ্ট? না, আমি চিকিৎসক হিসেবে সন্তুষ্ট না। আরো ভালো হলে আরো অবশ্যই ভালো হতো, কিন্তু না করলে কি হতো? না করলে নিশ্চয়ই যা দেখছি তার চাইতে আরো বেড়ে যেত। সুতরাং সেটি নিয়েই আমরা চিন্তিত বেশি, যে আমরা যে পরিস্থিতির মধ্যে ছিলাম, আপনারা দেখেছেন স্থিতিশীল, মোটামুটি একটা জায়গা দিয়ে স্থিতিশীল অবস্থায় ছিল, এখন আবার আস্তে আস্তে দেখা যাচ্ছে হয়তো বাড়তির দিকে যাবে, এবং যাওয়াই স্বাভাবিক বলে সকলেই মনে করছে। যে এখন যখন পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছিল, যখন আরো ব্যবস্থাপনাকে শক্ত করার দরকার, তখন আমরা কিন্তু সব ছেড়ে দিতে বাধ্য হয়েছি বলবো। কারণ আমাদের ঈদ, গরুর মার্কেট, চামড়ার মার্কেট, নানান উৎসব, সবকিছু মিলে আমরা কথা শুনি না, বাড়িতে যেতেই থাকি। সবকিছু মিলিয়ে কিন্তু যে ব্যবস্থাপনা সরকার করেছেন, সেটিকে সম্মান জানিয়ে আমাদের ব্যবস্থাপনা করতে হবে। তো ব্যবস্থাপনা কি করতে হবে? যদি আমরা স্বাস্থ্যনীতিগুলো মেনে চলতে পারতাম বা পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ সংক্রমণের অবস্থা একটু কমতির দিকে থাকবে। যদি না মানি, তা বাড়তির দিকে থাকবে। এটি তো একেবারে সায়েন্স নাও, এটা তো প্রুভেন সায়েন্স, যে করোনা একজন মানুষের কাছ থেকে আরেকজন মানুষের কাছে যায়। সে যে মানুষের কাছ থেকে যায়, তার সিমটম নাও থাকতেও পারে, নাও থাকতে পারে। তো সে যদি মাস্ক না পরে, যার সিমটম নেই, তো বেশি ছড়াবে। আর যদি সিমটম থাকে, সে যদি মাস্ক পরে, তাহলে একটু কম ছড়াবে। তো সুতরাং এই সংমিশ্রণ আছে, কারো সিমটম আছে, কারো সিমটম নাই,
কেউ মাস্ক পরছেন, বেশি অনেকেই মাস্ক পরছেন না। ধরুন এই সংমিশ্রণের ফলে গরুর হাটে বলেন, ঈদের সময় বলেন, নামাজের সময় বলেন, মসজিদে বলেন, যেমন আপনি কে যেন বলছিলেন কিছু কিছু জায়গায়, বেশিরভাগ জায়গায় মসজিদে একেবারেই মাস্ক পরা হচ্ছে না। আমার নিজস্ব মসজিদে আমি মোটামুটি ভাবে কম্পালসারি করেছি যে সেখানে প্রায় সবাই অলমোস্ট 99% মানুষ মাস্ক পরে যায়, কিন্তু সব জায়গায় এটা করতে পারেননি। তো সুতরাং যে ব্যবস্থাপনার মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা ঈদ উদযাপন করব, গরু কাটবো, খাবো দাবো, ঘুরে বেড়াবো, উৎসব করব এবং করোনা ছড়াবো। এবং করোনা ছড়িয়ে যারা ঢাকা থেকে বাড়িতে গেছেন তারা নিজেরা কিছু নিয়ে যাব, আবার ওখান থেকে ফেরত আমরা ঢাকায় নিয়ে আসবো। সুতরাং তারপর 10-15 দিন পরে আমরা দেখতে পাবো 15 থেকে 20 দিন, তার মানে আপনার মনে করুন অগস্ট মাসের মাঝামাঝি সময়ে অবস্থাটা কি হবে সেটি দেখলেই বোঝা যাবে যে আমরা এই পরিস্থিতির কি উন্নয়ন হলো কি হলো না। আমরা সেই জন্যই অবশ্যই সরকার 23 তারিখ থেকে কঠোর, মানে যেমন বলছেন কঠোর শক্ত লকডাউন তো আমরা দেখলাম। আর্মি নামলো, বিডিআর নামলো, প্রথম 2-3 দিন থাকলো, তারপরে আর কিছুই নাই। সুতরাং আমরা কথাগুলো বলি, আমরা নিয়ম করি, কিন্তু নিয়ম না মানাটাই আমাদের স্বভাব, মানাটা আমাদের স্বভাব না। নিয়ম আমরা খুব ভালো উচ্চারণ করতে পারি, নিয়ম আমরা খুব ভালো সুন্দর করতে পারি, কিন্তু মানার অভ্যাস আমাদের হয়ে দাঁড়ায়নি। এবং সুতরাং আমরা কতটুকু মানতে পারবো তার খুব চিন্তিত। এবং চিকিৎসক হিসেবে আমি অত্যন্ত চিন্তিত যে যেহেতু এই সকল পরিস্থিতির মধ্যে দিয়ে সংক্রমণ বাড়বে বলেই আমি মনে করি। এই বাড়াটা কত দূর যাবে, আমাদের অলরেডি হসপিটাল বেডস আর স্ট্রেসড হয়ে আছে, এবং আবারও 1000 বেড আমরা ওই বঙ্গবন্ধুতে করছি, কিন্তু ডিএনসিসির 1000 বেড ভর্তি যেতে কতক্ষণ লাগলো আপনি জানেন? আর বঙ্গবন্ধুর 1000 বেড ভর্তি হতে 2-3 দিন লাগবে, তারপরের কোথায়? এখনই আসলে আমি অনেক জায়গায় বলেছিলাম, রিকোয়েস্ট করেছি, অনুরোধ করেছি, বলেছি যে আমাদের এখনই ফিল্ড হসপিটাল তৈরি করে রেখে দেওয়া উচিত। আমরা করব যখন বেড ভর্তি হয়ে যাবে। আমার ডিএনসিসি হসপিটাল ভর্তি হয়ে গেছে, আবার আরেকটা বানাচ্ছি। আমার বঙ্গবন্ধু হাসপাতাল ভর্তি হয়ে যাবে, তারপরে আবার চেষ্টা করবো। এ করলে তো চলবে না, আমাদের এখনই ফিল্ড হসপিটাল রেডি। ইফ ইট ইজ রেডি, দরকার হলে সেখানে যাবে। এবং ওই প্রথমে যেমন আমার মজার যেমন বলছিল, ইন্টারমিডিয়েট স্টেজ, একটু মাইল্ড সিরিয়াস স্টেজ, তারপরে সিরিয়াস স্টেজ, সবগুলো ব্যবস্থাপনাগুলো যদি থাকতে পারে তাহলেই আমরা কিছুটা মানুষ লাইফে সেভ করতে পারবো। তা না হলে যেমন দেখছি লাইভে আজকেও আপনারা বোধহয় প্রচার করলেন না, কোন মিডিয়াতে দেখলাম অ্যাম্বুলেন্সের মধ্যে মানুষ মারা গেল। এবং আমাদের দুর্ভাগ্য হলো এই যে আমাদের গ্রামের মানুষরা তাদের সিমটম যখন প্রথম থেকে হচ্ছে তারা কেয়ার করছেন না, আমার ওদের সর্দি কাশি, যাবো না ডাক্তারের কাছে। যখন একেবারে শ্বাস নিতে পারছেন না তখন হসপিটালে দৌড়াদৌড়ি করছেন, তখন আসলেও বেশিক্ষণ তো আমরা বাঁচিয়ে রাখতে পারবো না। তো সকলের প্রতি অনুরোধ, দয়া করে আপনারা যারা শুনছেন, আপনি যদি মনে করেন আপনার জ্বর হয়েছে, সর্দি কাশি হয়েছে, পসিবিলিটি চেক আপ করিয়ে নেন না কেন? চেক আপটা করাতে তো আপনার এমন কোনো কষ্ট হয় না। যদি আপনার সিমটম ধরা পড়ে তো আপনি চিকিৎসা নেন। আর্লি চিকিৎসা নিয়ে গেলে আপনার বাঁচার সম্ভাবনা সবচেয়ে বেশি, আর লেট চিকিৎসা নিলে আপনার ইহলোক থেকে চলে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এখন কোনটি আপনার করবেন? মানুষজনকে অনুরোধ করছি, আপনার সিমটম হলে দয়া করে ডাক্তারের কাছে মানুষ সম্মুখীন হন। তারা আর্লি চিকিৎসা দিলে আপনি বাড়িতে বসে চিকিৎসা নিতে পারবেন এবং সুস্থ হতে পারবেন। দয়া করে চিকিৎসা সেবা নেওয়ার কথা বলছেন, একটু সময় চেয়ে নেই। চট্টগ্রামে একটু যাই আরেকবার। ফখরুল ইসলাম আছেন তো? চট্টগ্রামে যারা চিকিৎসা সেবা নিতে যাচ্ছেন, যারা করোনায় আক্রান্ত, এটা ছাড়া সারা বছর এমনি অন্যান্য রোগেও ডাক্তারের পরামর্শের প্রয়োজন পড়ে, যারা চিকিৎসা সেবা নিতে যাচ্ছেন, একটু পরিস্থিতি বলবেন যে সেখানে তারা জায়গা পাচ্ছেন কিনা, বা যে সেবাটা নিতে যাচ্ছেন সেই সেবাটা পাচ্ছেন তারা? আমরা যদি করোনার চিকিৎসার কথা বলি, বন্দরনগরীতে চট্টগ্রামে মূলত করোনার চিকিৎসা দেয়া হচ্ছে সরকারিভাবে চমেক হাসপাতাল, জেনারেল হাসপাতাল, এর বাইরে বেসরকারি খাতে মা ও শিশু হাসপাতাল অনেক বড় উদ্যোগ নিয়ে নেমেছে। এর বাইরে কিন্তু বেসরকারি যে হাসপাতাল বা ক্লিনিক গুলো আছে সেখানে সীমিত পরিসরে চিকিৎসা দেয়া হচ্ছে। বস্তুত যে পরিমাণ রোগী প্রতি মুহূর্ত শনাক্ত হচ্ছে, কিংবা আসলে শনাক্ত হওয়া রোগীদের বড় একটা অংশই কিন্তু হাসপাতালে যান না বা যেতে চান না, তারা বাড়িতে কিংবা আইসোলেশন সেন্টারের থেকে কিন্তু চিকিৎসা নিচ্ছেন। তবে যাদের অবস্থা গুরুতর হয়ে পড়ে কিংবা জটিল অবস্থায় যারা উপনীত হন, তারাই একরকম বাধ্য হয়ে হাসপাতালে যেতে চান বা যান। কিন্তু এটা বলার অপেক্ষা রাখে না যে চট্টগ্রামে যে সরকারি বেসরকারি উদ্যোগে যে হাসপাতাল বা ক্লিনিক গুলো চিকিৎসা দিচ্ছে সেখানে কিন্তু একেবারে ঠাঁই নেই অবস্থা। একেবারে যে যে পরিমাণ শয্যা, সাধারণ শয্যা আছে সেগুলো একেবারেই অনেকটা পরিপূর্ণ বলা যায়। এবং বিশেষ করে আইসিইউ
এসডিইউ, এইচডিইউ যে ব্যবস্থাগুলো আছে কি চিকিৎসার, সেখানে খুবই সংকট রয়েছে। মানুষজন ঠিকমতো শয্যা পাচ্ছেন না বিশেষায়িত চিকিৎসার জন্য। এর বাইরে যে নেজাল ক্যানুলা রয়েছে, অক্সিজেন নেওয়ার উন্নত ব্যবস্থা, সেখানে কিন্তু একটা বড় ধরনের সংকট রয়েছে। এটা কিন্তু আসলে এই যে মাননীয় সাবেক স্বাস্থ্যমন্ত্রী মহোদয় বলছিলেন যে ফিল্ড হাসপাতালের যে ব্যাপারটি, চট্টগ্রামে একটি ফিল্ড হাসপাতাল হয়েছিল, অনেকগুলো আইসোলেশন সেন্টার হয়েছিল, কিন্তু যার অনেকগুলোই ফিল্ড হাসপাতালটিও গতবার প্রথম ধাক্কার পরে কিন্তু প্রয়োজন যখন ফুরিয়ে যায় বা কমে আসে তখন বন্ধ হয়ে যায়, এবং আইসোলেশন সেন্টার গুলো কিন্তু একে একে সবগুলো বন্ধ হয়ে যায়। এটি বলা দরকার যে এই যে আইসোলেশন সেন্টার বা ফিল্ড হাসপাতালগুলো, এগুলো কিন্তু বেসরকারি উদ্যোগে হয়েছিল, এবং সেগুলো হয়েছিল অন্যের জায়গায় কিংবা অন্যের বাড়িতে ভাড়া করে কিংবা কমিউনিটি সেন্টার ভাড়া নিয়ে। তো কাজেই যারা উদ্যোগ নিয়েছিলেন তাদের পক্ষে তো খুব বেশি দিন এটিকে টিকিয়ে রাখা সম্ভব নয়, যেহেতু আমাদের প্রয়োজনটা একেবারে স্বল্প সময়ের জন্য নাও হতে পারে। আমি যদি মন্ত্রী মহোদয়কে কোট করি, যেহেতু আমাদের অবস্থা খুবই ভয়াবহ এবং দীর্ঘ সময়ের জন্য এটা প্রয়োজন হতে পারে, কাজেই এখানে সরকারি উদ্যোগের এখানে সরকারি সাপোর্টের কিন্তু কোনো বিকল্প নেই, কারণ এগুলো কি দীর্ঘদিন জিইয়ে রাখতে হবে। আমরা আলোচনায় যাব এবং এর উত্তরটা নিতে চাই। ফিল্ড হাসপাতালের প্রয়োজনীয়তার কথা ডাক্তার আফম রুহুল হক এমপি তিনিও বলছিলেন, সেটা কেন রাখা যায়নি এবং আসছে যে শঙ্কাটা করা হচ্ছে এই পরিস্থিতি ঘিরে, সেটা ঘিরে আর কি কি সমাধান পাওয়া সম্ভব, সেটাও আমাদের বিজ্ঞ অতিথিরা নিশ্চয়ই উত্তর করবেন, সেই প্রত্যাশা রইল। সিএসআর মুক্তবাগ দেখছেন, একটা বিরতির সময় আছে, বিরতি থেকে আসছি, এরপরে আলোচনায় ফিরবো। সংখ্যা এবং সাবধানতার ঈদ, সিএসআর মুক্তবাগ দেখছেন, আরও একবার স্বাগত জানাচ্ছি। বিরতির আগে আলোচনায় ছিলাম। সিলেট থেকে আমাদের সাথে ইতিমধ্যে আমাদের সহকর্মী গুলজার আহমেদ যুক্ত হয়েছেন। গুলজারের কাছে একটু যাই। গুলজার, সিলেটের সংক্রমণও পাল্লা দিয়ে বাড়ছে, ঢাকার যে পরিস্থিতি সবাইকে ছাড়িয়ে গেছে, কিন্তু সিলেটের অবস্থাও যে খুব ভালো তা বলা যাচ্ছে না। এর মধ্যে 28 জুলাই সিলেট 3 আসনের উপনির্বাচন হওয়ার কথা, যতটুকু সমর্থিত সূত্রগুলো বলে। এই উপনির্বাচন নিয়ে যেহেতু সামনে আবার লকডাউন আসছে, নতুন করে কোনো ভাবনার সুযোগ দেখেন কিনা বা এটা নিয়ে আলোচনা হয় কিনা ওখানে? সেটা তো অবশ্যই রাশেদ, এটা চিন্তার বিষয় যে যেহেতু এই গত এক সপ্তাহের যে করোনা বৃদ্ধির সংখ্যা যদি আমরা পর্যালোচনা করি, দেখবেন যে প্রতিদিনই করে 6 থেকে 7 জন করে মারা যাচ্ছেন, আর আক্রান্তের সংখ্যা 400-র উপরে রয়েছে পুরো বিভাগে। তার মধ্যে সবচেয়ে বেশি সিলেট জেলায়, এবং সিলেট জেলাইতে কিন্তু ফেঞ্চুগঞ্জ যে উপজেলা এবং বালাগঞ্জ উপজেলার একাংশ, এই দুইটি অংশ নিয়ে সংসদ নির্বাচন 3-এর যে প্রার্থী রয়েছেন বা যেসব প্রার্থীরা রয়েছেন, সেখানে কিন্তু তারা তাদের যে জনসমাগম কিংবা তাদের যে প্রচার প্রচারণা সেটা কিন্তু অব্যাহত রেখেছেন। 2 দিন আগেও আমরা আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী যিনি নির্বাচন করছেন তার কাছে প্রশ্ন করেছিলাম যে যদি জনগণের কল্যাণের জন্য নির্বাচন হয়ে থাকে বা আপনারা প্রার্থী হয়ে থাকেন, এক্ষেত্রে এখন যেহেতু সংক্রমণটা বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে গণসংযোগ কিংবা তাদের যে প্রচারণা সেটি বন্ধ করা যাচ্ছে না কেন? উদাহরণ হিসেবে বলছেন যে ইসি যেহেতু নির্বাচন করতেই চাচ্ছেন, সুতরাং তাদের তো কোনো বাধা নেই, তারা চেষ্টা করছেন আসলে যে স্বাস্থ্যবিধি মেনে চলার, কিন্তু সেটি কতটুকু স্বাস্থ্যবিধি মানা হয় সেটি সারা বাংলাদেশের প্রেক্ষাপট যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন। তো সিলেট শহরে কিন্তু একই রকম অবস্থা, অর্থাৎ কোনো স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই নেই। এই যে সামনে কোরবানি ঈদ রয়েছে, এই ঈদ উপলক্ষে বাজার, কোরবানির হাট, রাস্তাঘাট সব জায়গায় কিন্তু মানুষ সমাগম রয়েছে। অর্থাৎ আমরা যে প্রশাসনের একটা তৎপরতা দেখতাম, এটি টোটালি বন্ধ বললেই কিন্তু চলে। অর্থাৎ আমরা প্রশাসনিক নজরদারি নাই বললেই চলে। এই যে বিগত 2 দিন লকডাউন ওঠার পর থেকে আসলে পরবর্তীতে অবস্থা কি হবে না হবে সেটি সময় আসলে বলে দেবে, কিন্তু আমার মনে হয় যে এখানকার একটু হলেও চিন্তা ভাবনা করার দরকার যে এই প্যান্ডামিক সময় বা এই কঠিন সময় আসলে নির্বাচন করাটা কতটুকু যৌক্তিক হচ্ছে। রাশেদ, ধন্যবাদ আপনাকে। অধ্যাপক ডক্টর মোজাহিরুল হক, আপনার কাছে যাই। নতুন করে যেহেতু লকডাউন আসছে এবং লকডাউন নিয়ে তো ভাবার সুযোগ রয়েছে, এই যে আসছে লকডাউন, সেটা নিয়ে তো একেবারে ভুলে গেলে চলবে না। নতুন করে কি কি ভাবনার সময় এসেছে? কারণ যেভাবে যাচ্ছে তাতে খুব একটা ভালো সংকেত দিচ্ছে না তো, তাই না? ধন্যবাদ আপনাকে। আসলে লকডাউনটা মুখ্য না, আমি আগেই বলেছি। বিষয়টা হলো এটা একটা জনস্বাস্থ্য সমস্যা, করোনাটা। এইটা অন্যান্য রোগের মতো নয়
এইটাতে দুটো জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা হলো এইটা প্রতিরোধ করা যায় কিভাবে, আরেকটা হলো প্রতিকার করা যায় কিভাবে। এখানে ইম্পর্টেন্ট হলো যেহেতু এইটা পাবলিক হেলথ ইস্যু বা জনস্বাস্থ্য সমস্যা, এখানে প্রতিরোধটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই প্রতিরোধটার মাধ্যমে আপনি মানুষকে স্বাস্থ্যবিধি মানাবেন, আর একটা হলো টিকা দেবেন। তা যদি হয় তাহলে আপনাকে যেই কাজটা করতে হবে সেটা হলো রিস্ক কমিউনিকেশন বলি আমরা ওটাকে, এবং কমিউনিটি এনগেজমেন্ট, যে কথাটা আমি আগেও বলেছি, অনেক সময় বলি। এই রিস্ক কমিউনিকেশনটা রিচ করতে হবে কমিউনিটির কাছে, এবং কমিউনিটিতে সেটাকে এনগেজ করতে হবে। এটা হলো মুখ্য একটা পাবলিক হেলথ প্রবলেমকে অ্যাড্রেস করতে হবে। এরপরে আসবে চিকিৎসা এবং প্রতিকার। তো এখন লকডাউনের মাধ্যমে যেটা আমরা অ্যাচিভ করতে চাচ্ছি, আমরা জনগণের সম্পৃক্ততাটা পাচ্ছি না বলে আমরা লকডাউনের সফলতাটা আনতে পারিনি এবং পারবো না আগামীতে, যতক্ষণ পর্যন্ত না জনগণকে সম্পৃক্ত করতে পারতেছি। সুতরাং আমাদেরকে যেই কাজটা করতে হবে, যে এখন চিকিৎসার ব্যাপারে আমরা চিন্তা করি, কিন্তু আমরা যদি এইটাকে প্রতিরোধ করতে পারি তাহলে আমাদের যে চিকিৎসা নিতে গিয়ে যে সমস্যাগুলি সমাধান করা সম্ভব হবে না, হয়নি এতদিন পর্যন্ত, যে আমাদের চিকিৎসার সক্ষমতাটা জেলা পর্যায়ে সক্ষমতা অর্জন, উপজেলা পর্যায়ে সক্ষমতা অর্জন, এই সক্ষমতা অর্জন সময় সাপেক্ষ ব্যাপার। তারপরেও আমি বলবো যে আমরা অন্তত উপজেলাগুলির সক্ষমতা যদি বাড়াতে পারি, তাহলে আমাদের মাননীয় প্রাক্তন মন্ত্রী মহোদয় যে কথাটা বললেন যে আর্লি চিকিৎসা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, আর্লি ডায়াগনোসিস, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সুতরাং এই কাজগুলি হতে হবে উপজেলা পর্যায়ে বা তার নিচে। এই জায়গায় যদি আমরা উপজেলার সক্ষমতা বাড়িয়ে আমরা যদি প্রাথমিক পর্যায়ে ডায়াগনোসিস এবং চিকিৎসাটা দিতে পারি, তাহলে কিন্তু আমরা মৃত্যু হার কমিয়ে আনতে পারবো। আর টিকার যে বিষয়টা আপনি দেখেন, টিকার যে নীতি প্রিন্সিপাল, সেটাতে কি ছিল, প্রায়োরিটি হবে ডাক্তার এবং চিকিৎসা কর্মী যারা আছেন তারা, আর হবে 60 বয়সের লোকেরা। আমরা কিন্তু টিকার যে প্রিন্সিপালটা পৃথিবীর সব দেশ যেটা মেনে এসছে, আমরা কিন্তু এখনো বয়স্কদের টিকা শেষ করিনি। আমরা কিন্তু চিকিৎসা কর্মী এবং চিকিৎসার সাথে যারা জড়িত তাদের টিকাও শেষ করিনি, তার আগেই আমরা গার্মেন্টস কর্মীদের টিকা দিতে চলে গেছি। সুতরাং দিস ইজ এ মেজর শিফট, প্রায়োরিটি থেকে আপনি সরে যাচ্ছেন। কারণ টিকা কারা পেলে সবচেয়ে ভালো হবে আমাদের জন্য, মৃত্যু হার কমাতে হলে আপনার 60 জনগোষ্ঠী যারা কোমরবিডিটিতে ভোগে তাদেরকে আগে বাঁচাতে হবে, নাহলে তো মৃত্যু বাড়তেই থাকবে। আজকে আপনি যে মৃত্যুর সংখ্যাটা জানালেন, এই সংখ্যাটা আপনি দেখেন কারা মারা গেছে বেশি, বয়স্ক লোক। সুতরাং টিকা প্রথমেই দিতে হবে বয়স্কদেরকে, আর যারা এই রোগটা নিয়ে ডিল করবেন তাদেরকে। সুতরাং আমার মনে হয় যে আমি যেই কথাটা প্রথমেই বলেছিলাম, যে আমাদের কি করতে হবে, কতদিনে করতে হবে, কিভাবে করতে হবে, কোনটা, এই লক্ষ্যগুলি ঠিক করে আমাদের কিন্তু কৌশলগত পরিকল্পনা করতে হবে এবং অগ্রসর হতে হবে। সেইটা যতক্ষণ আমরা না করতেছি, বিচ্ছিন্নভাবে এটা ওটা করে লকডাউন দিয়ে আবার টিকা গার্মেন্টস লোকদের টিকা দিয়ে আবার বয়সটাকে 30-এ নামিয়ে এনে আরো লোককে টিকা দেওয়ার আওতায় আনা, অথচ টিকা লাগবে আমার 25 কোটি। আমি এখনো পর্যন্ত 2 থেকে 2.5 কোটির একটা কমিটমেন্ট আছে, আমার তো আরো 23 কোটি টিকা লাগবে বা 22.5 কোটি টিকা লাগবে প্রাথমিক পর্যায়ে। আমি যদি হার্ড ইমিউনিটি অ্যাচিভ করতে চাই, সেই টিকার প্রতিশ্রুতি পর্যন্ত আমার কাছে নেই, অথচ আমরা প্রায়োরিটি হারিয়ে আজকে টিকা দিচ্ছি যাদেরকে, সেই জায়গায় কিন্তু আমরা মৃত্যু হারও কমাতে পারবো না এবং সংক্রমণও কমাতে পারবো না, এবং আলটিমেট যে অ্যাচিভ করতে চাই আমরা হার্ড ইমিউনিটি, ওটাও করতে পারবো না। ধন্যবাদ। ডাক্তার আফম রুহুল হক এমপি, ফিল্ড হাসপাতাল নিয়ে একটা কথা বলছিলেন, সেটা নিয়ে আপনার একটু মতামত দিব। তার সাথে একটু যোগ করে দেই, র্যাপিড অ্যান্টিজেন টেস্ট ব্যবহার নিয়ে কি বলবেন আপনি? জি, র্যাপিড অ্যান্টিজেন টেস্ট নিয়ে কি বলবো, আমি গত বছর যখন মে জুনে এটি নিয়ে শুরু করেছি আমার বক্তব্য, যে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট, র্যাপিড অ্যান্টিজেন টেস্ট, র্যাপিড অ্যান্টিজেন টেস্ট। শুধু আরটিপিসিআর নিয়ে বসে থাকলে হবে না, র্যাপিড অ্যান্টিজেন টেস্টটা আমরা এবারে গরুহাটেও করতে পারতাম। সব গরুহাটে যারা ঢুকবে র্যাপিড অ্যান্টিজেন করে টেস্ট করে ঢুকতে হবে। যিনি পজিটিভ তিনি যেতে পারবেন না, যিনি নেগেটিভ তিনি ঢুকবেন। সুতরাং এটি খুব ভালো করে কাজ করা যায়। যারা বাড়িতে যাচ্ছেন, রেলওয়েতে উঠবেন, অ্যান্টিজেন টেস্ট করেন, আপনি নেগেটিভ হলে বাড়ি যাবেন, পজিটিভ হলে যেতে পারবেন না। আপনি স্টিমারে যাচ্ছেন, লঞ্চে যাচ্ছেন, সেখানেও যাচ্ছেন, এটি খুবই একটি ভায়াবল জিনিস, কোয়াইট পসিবল। এটা আরো বেশি বেশি করে যত্রতত্র যিনি বেরোচ্ছেন তাকেই করা উচিত। আমরা যদি
50,000-এর জায়গায় 30,000 জায়গায় যদি আমরা 40,000, 50,000, 1 লাখ, 2 লাখ টেস্ট করতে পারতাম, তাহলে কিন্তু আমাদের সংক্রমণের হার রিয়েলি কতটা সেটি ধরতে পারতাম। আমাদের যেটা বলছি আসলে এরকম আমার ধারণা এর চেয়ে তো অনেক বেশি সংক্রমণ হচ্ছে বা যেগুলো আমরা করতে পারছি না। আমরা RT-PCR এর লিমিটেশন আছে, সেখানে মানুষ যাচ্ছে না। আবার র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টটা সব জায়গায় সব যারা যাচ্ছেন তাদেরকে ধরে করছি। কিন্তু অন্য দেশে কি করেছে? রাস্তায় যে বেরিয়েছে তাকে ধরে RT-PCR করেছে বা অন্য টেস্ট করেছে। আমরা কিন্তু সেখানে যাই নাই। সুতরাং র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টটা এবং এছাড়াও আমাদের ওই যে টিউবারকুলোসিস টেস্ট, টিভিতে কি টেস্টটা মজার ভুলে গেছি আমি। যেটা যে মেশিনটি আছে সেখানে যে টেস্টটা করা যায় সেটিও দিয়েও টেস্ট করা যাচ্ছে। সেটা কিন্তু একেবারে উপজেলা পর্যায় পর্যন্ত আমাদের আছে এবং ইট ইজ মাচ চিপার। সেটি দিয়েও কিন্তু আমাদের টেস্ট করা যায়। সুতরাং টেস্ট করার ক্যাপাসিটি আমাদের অনেক আছে। টিকা দেওয়ার ক্যাপাসিটি আমাদের একেবারে গ্রামের কমিউনিটি ক্লিনিক পর্যন্ত বিস্তৃত। টিকা যদি পাওয়া যায় তাহলে আমাদের ২০-৫০ লক্ষ লোক পার ডে টিকা দেওয়া খুব অসম্ভব ব্যাপার না। কিন্তু টিকার যদি আমরা সহায়ক সংগ্রহ করতে পারি, আমরা যদি দিতে পারি, বিলি করতে পারি, তাহলে টিকা দেওয়ার সক্ষমতা আমাদের যথেষ্ট বেশি এবং পৃথিবীর অনেক দেশ থেকে আমরা এটা খুব ভালোভাবে দিতে পারবো। সুতরাং র‍্যাপিড অ্যান্টিজেনও যেমন দরকার, আমাদের তেমনি টিকাটাও দরকার। সাথে সাথে স্বাস্থ্য বিধিগুলো মানা একেবারেই জরুরি। কেননা টিকা যারা নিচ্ছেন, যারা ডাবল ডোজও নিয়েছেন, তারপরেও কিন্তু আক্রমণ হচ্ছে। সুতরাং এটাকে আক্রমণ যে একেবারে প্রিভেন্ট করবে তাও না, কিন্তু আপনার সংক্রমণের বা আপনার রোগের সিভিয়ারিটি যে কমাবে এটি কিন্তু প্রমাণিত। সুতরাং টিকা স্বাস্থ্য দরকার। অধিদপ্তরের একটা স্টেটমেন্ট ছিল কিছুদিন আগে যে করোনা যেভাবে সংক্রমণ বাড়ছে এভাবে রোগী বাড়তে থাকলে হাসপাতালগুলোর যে ধারণ ক্ষমতা সেখানে জায়গা দেওয়া সম্ভব হবে না। আপনি নিজেও ডাক্তার হিসেবে এরকম শঙ্কা প্রকাশ করছিলেন। সেই ক্ষেত্রে আপনি ফিল্ড হাসপাতালের কথা তুলে এনেছিলেন, বিরতির আগে কথা হচ্ছিল। একটু কি গুছিয়ে বলবেন? আরেকটু ব্যাখ্যা শুনতে চাচ্ছি, আরেকটু গভীরে গিয়ে যদি একটু বলেন। যে কোনো একটি চ্যানেলের কথা আপনাদের পার্শ্ববর্তী বা বন্ধু চ্যানেল নিউজ প্রচার করেছে, আপনারা সকলেই দেখেছেন, অনেকেই দেখেছেন যে অ্যাম্বুলেন্সের ঘুরতে ঘুরতে ভদ্রলোক আমাদের ছেড়ে চলে গেছেন। যে তিনি একটি জায়গা পেলেন না, অন্তত কিছুটা সময় তাদেরকে অক্সিজেন দিয়ে বা বাঁচিয়ে রাখা ব্যবস্থা করা গেল না। সুতরাং আমাদের এই ক্যাপাসিটি আপনি ১,০০০ করেন বা ২,০০০ করেন, ছাড়িয়ে যেতে সময় লাগে না। আমরা ডিএনসিসি হসপিটালে করেছি, কিন্তু দেখেন সেখানটা প্রায় ফুল আপ হয়ে যাচ্ছে এবং থাকতে পারছে না। আমরা বঙ্গবন্ধুতে আরো ১,০০০ বেড আমরা করতে যাচ্ছি, সেটিও আবার কদিনের মধ্যে যদি ফিল আপ হয়ে যায় তো তখন আবার শুরু করব আমরা ফিল্ড হসপিটাল বানানো শুরু করব। আমি মনে করি যে ফিল্ড হসপিটাল শুড বি রেডি নাও। বেশ কিছু জায়গায় আমাদের কমিউনিটি ক্লিনিক গুলো আছে, ফিল্ডে জায়গা আছে, স্কুল কলেজগুলো সবই ভ্যাকেন্ট। সুতরাং ফিল্ড হসপিটাল করার কোনো জায়গার কোনো অভাব নেই যদি আমরা এটি করতে পারি, টেকনিক্যাল সাপোর্ট যদি দিতে পারি। আমার প্রস্তাব ছিল যে ফিল্ড হসপিটাল করার ব্যাপারে আমাদের আর্মি ভাইয়েরা অত্যন্ত ভালো প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি, তারা কিন্তু এই ফিল্ড হসপিটাল পরিচালনা স্থাপনা করা এইটি তাদের অনেক ভালো প্রশিক্ষণ আছে আমাদের সিভিলিয়ান ডাক্তারদের চাইতে। সুতরাং তাদের দিয়ে আমার মূলত অ্যাডভাইস হবে, তাদের দিয়ে এই ফিল্ড হসপিটাল গুলো তৈরি করে তাদের দিয়ে পরিচালনা করতে পারলে আমরা অন্যান্য জিনিসপত্র তাদেরকে সরঞ্জাম যদি দিতে পারি তাহলে কিন্তু ভালো। মাজা যে কথা বলছিল, আমরা যদি আর্লি আইসোলেশনটা করতে পারি, যদি ডিটেকশনটা করতে পারি, যদি আর্লি ট্রিটমেন্টটা দিতে পারি, বহু লোককে বাঁচানো সম্ভব। কারণ মানুষজন যখন আসছেন আপনারা দেখছেন যে অনেক লেট স্টেজে আসছে, আগে যেটা বলছিলাম, তারপরে তারা অনেক সময় তাদেরকে বাঁচানো যাচ্ছে না। সুতরাং এরকম অনেকগুলো হাসপাতাল যদি থাকতো, তার বাড়ির কাছে যদি হাসপাতাল থাকতো, তারা দে উইল বি ইন্টারেস্টেড টু গো, আছে ঠিক আছে হাসপাতালে যাই। তো সেই অবস্থা আমি মনে করি এখনই টাইম, যদি আমরা মৃত্যু হার কমাতে চাই, তো আমার মনে হয় ফিল্ড হসপিটাল রাইট নাও, টুমরো, টুনাইট তৈরি করা দরকার। কারণ আমার ভয় হচ্ছে যে ঢাকা শহরের সংক্রমণ যদি ওই বাইরের হারের মতো বাড়ে তাহলে আমরা কোনো দিকে কুল কিনারা পাবো না পাবো অক্সিজেন, না পাবো বেড, না যদি না পাই তখন কি অবস্থাটা হবে, সেই ভয়ে আমি একটু ভীত। অনেকে বলবেন যে ভয় দেখাচ্ছেন, হতে পারে, আমি একটু বেশি ভয় পাই, সেজন্যই আমি ভয়ের কথা বলছি। কিন্তু যদি আমরা প্রস্তুত না থাকি, যদি মিনিমাম যদি আমাদের নাও লাগে, তাহলেও তো আমরা অন্তত প্রস্তুত থাকবো। সুতরাং প্রস্তুতটা বেশি করে থাকাই ভালো, কমের চাইতো। যতটা লাগে ততটা আমরা ইউজ করবো, যতটা লাগবে না ততটা আমরা ইউজ করবো না। আর যে জনগণকে উদ্বুদ্ধ করে যদি এটাকে প্রিভেনশন না করা যায়, আমাদের করোনা কিন্তু হাসপাতালে এটা চিকিৎসা না, হাসপাতালে কিন্তু এটাকে আটকানো যাবে না। হাসপাতালের চিকিৎসা দিয়ে করোনাকে
বিতাড়িত করা যাবে না। আমাদের করোনাকে বিতাড়িত করতে হবে রাস্তায়, মানুষকে নিয়ে, জনগণকে নিয়ে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় জনগণকে বের করে, আসুন ভাই আপনি বেরোবেন না, আপনি কেন মাস্ক পরেছেন, আপনার দরকার নেই না, তা আপনি কেন বাজারে ঘোরাঘুরি করছেন। এই একটা সম্পৃক্ততা, যাকে সবাই বলছি, সেটা সম্পৃক্ততা মানে পাড়া মহল্লায় মানে এরকম জোট তৈরি করে ফেলা, যে কেন এখানে দরকার নেই, তা আপনি কেন দোকানটা খোলা রেখেছেন, ওখানে বসে কেন আপনার আড্ডা মারছেন, কাজ মিটে গেছে বাড়ি চলে যান। এইসব ব্যবস্থাপনা যদি না করা যায়, মানুষকে যদি সেইভাবে সম্পৃক্ত তোলা না যায়, তাহলে কিন্তু রাস্তায় করোনাকে আটকানো যাবে না। আমরা রাস্তায় যদি করোনাকে না আটকাতে পারি, হাসপাতাল বানিয়ে করোনাকে আটকাতে পারে নাই আমেরিকা, পারে নাই বিলেত, পারে নাই ইউরোপ, পারে নাই ফ্রান্স, পারে নাই জার্মানি, পারে নাই, সুতরাং আমরা হাসপাতালে করোনাকে আটকাতে পারবো না। সুতরাং সেই জায়গাটাই আমার ভয় বেশি। অধ্যাপক ডক্টর মোজাহিরুল হক, টেলিমেডিসিন একটা অন্যতম সমাধান হতে পারে বা বিকল্প হতে পারে, এরকম একটি কথা আপনারা প্রায় সময় যারা বিজ্ঞজনেরা আছেন তারা মতামত দিয়েছেন। এইটাকে বা এই ধারণাকে আরেকটু জনপ্রিয় করার জন্য প্রয়োজনীয় কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ কি দেখেন? কারণ যে পরিস্থিতি দেখছেন, এবং ডাক্তার রুহুল হক এমপি তিনিও বলছিলেন যে শুধুমাত্র হাসপাতালে তো আসলে মোকাবেলা করার অবস্থা নেই, এবং সেখানে একটা ধারণ ক্ষমতারও প্রশ্ন থেকে যাচ্ছে। টেলিমেডিসিন সম্পর্কে এটার ব্যবহার এবং এটাকে আরও কার্যত জনপ্রিয় করার মতো পদক্ষেপ নেওয়ার দরকার আপনি দেখেন কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে আমাদেরকে বুঝতে হবে যে টেলিমেডিসিনটা কি। সোজা কথায় একটা টেলিফোনকে ব্যবহার করেও কিন্তু টেলিমেডিসিনের যে বিষয়টা, ডাক্তারের সাথে আলাপ করার বিষয়টা। সুতরাং আমরা এইটাকে আমরা এখন যেটা ব্যবহার করছি টেলিমেডিসিনে, সেটাতে সুবিধাটা হয় কি, একজন ডাক্তার আরেকজন ডাক্তারের সাথে কমিউনিকেট করেন, এবং প্রথম ডাক্তার তিনি সাধারণত একটা জিপি সিস্টেমে থাকেন, মানে জেনারেল প্র্যাকটিশনার থাকেন, তার কাছে একজন রুগী যাবেন, অথবা টেলিফোনে বা নেটের মাধ্যমে তার সমস্ত কাগজপত্র ইনফরমেশন পাঠাবেন, ইনভেস্টিগেশন রিপোর্ট পাঠাবেন, হিস্ট্রি পাঠাবেন, এটার উপরে ভিত্তি করে তিনি একটা চিকিৎসাপত্র দিবেন এবং সেইটার উপরে ব্যবস্থাপত্র দেওয়া হবে। এটাই টেলিমেডিসিন। এখন কথা হচ্ছে করোনার ব্যাপারটা কি। আমি আগেই বললাম যে করোনাটার বিষয়টাকে আপনাকে জনস্বাস্থ্য বিষয়ক সমস্যা, পাবলিক হেলথ ইস্যু, এটা পাবলিক হেলথ প্রবলেম। এইটা আমি ওই যে আগেও যেটা বলছি, এটার জন্য যে কৌশলগত পরিকল্পনা, সেটা হলো আপনাকে যে যাতে আমাদের জনগণকে সম্পৃক্ত করে, আমি যে কথাটা বলছি, স্বাস্থ্যবিধি মানা এবং স্যার যেটা বললেন টিকার বিষয়টা, এই প্রতিরোধের ব্যবস্থা যতক্ষণ আমরা করতে না পারবো, এইটার প্রতিকার আসবে না। হ্যাঁ, সেখানে টেলিমেডিসিনটাকে আমরা যেটা ব্যবহার করার কথা বলছেন, এটা কিন্তু একটা মূল্যবান বিষয়। যে আজকে ডাক্তারের কাছে যেতে পারছি না, ধরেন কথার কথা লকডাউনের বিষয়টা, ডাক্তারের কাছে যেতে পারতেছি না, কিন্তু এখনই আমার কিছু উপসর্গ দেখা দিয়েছে, আমি কিন্তু টেলিমেডিসিনের মাধ্যমে প্রাথমিকভাবে একজন ডাক্তারের সাথে যোগাযোগ করে আমি জানতে পারি যে আমি এখন কি র্যাপিড অ্যান্টিজেন টেস্টটা করব, না ইনফ্লুয়েঞ্জার ওষুধ খাবো, নাকি আমার কোন পর্যায়ে আরটিপিসিআর এর টেস্ট করতে হবে, এবং আমার যদি কোন পর্যায়ে হাসপাতালে আইসোলেশনে গিয়ে চিকিৎসা নিতে হবে। এই বিষয়গুলি কিন্তু তার যে জিপি, তার সাথে, অথবা তার যিনি ডাক্তার, তার সাথে টেলিমেডিসিনের সাথে ভিউজ এক্সচেঞ্জ করে, তার ইনভেস্টিগেটিভ রিপোর্ট এক্সচেঞ্জ করে একটা যে ব্যবস্থাপত্র নেবেন বা পরামর্শ নেবেন, দ্যাটস টেলিমেডিসিন। হ্যাঁ, অবশ্যই টেলিমেডিসিনের মাধ্যমে অনেকেই উপকৃত হতে পারেন, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা, এই স্বাস্থ্য ব্যবস্থায় আমাদের গ্রামের সাধারণ মানুষ, যারা 65% সিটিজেন অফ বাংলাদেশ, তারা কিন্তু থাকে গ্রামে। সুতরাং এই 65% লোক, যাদের মধ্যে একটা বিরাট অংশ কিন্তু বয়স্ক লোক, এরা কিন্তু এই টেলিমেডিসিনের যে ব্যবহারটা, এইটা তারা কিন্তু পারবে না, কারণ তারা কম্পিউটার লিটারেট নয়। সুতরাং সেই জায়গায় সার্বিকভাবে বিবেচনায় সামগ্রিকভাবে সবাইকে এগিয়ে আসলে এই করোনা মোকাবেলা সম্ভব, এমনটি মতামত দিচ্ছিলেন আমাদের আজকে সম্মানিত অতিথি। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আজকে আয়োজন এখানে শেষ করতে হচ্ছে। দর্শক, সিএসআর মুক্তবাগ দেখছেন, সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই সচেতন থাকুন, সুস্থ থাকুন, একটা সুন্দর ঈদ পালন হোক সবার কাছ থেকে, সবার পরিবার নিয়ে ভালো থাকবেন।